আজকে আমরা মোবাইল দিয়ে পাইথন শিখব। বর্তমান সময়ে পাইথন হচ্ছে খুবই জনপ্রিয় একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো বেশি কথা না বলে আমরা সরাসরি মূল কাজে চলে যাই। শুরুতেই আমাদেরকে যেটা দরকার সেটা হচ্ছে একটি কোড এডিটর, যার মাধ্যমে আমরা পাইথন কোড লিখতে পারবো। মোবাইলে বিভিন্ন ধরনের কোড এডিটর পাওয়া যায়, তবে সবচেয়ে বেশি রিলায়েবল হচ্ছে পাইড্রয়েড 3। তো আমরা প্লে স্টোর থেকে এটি ইনস্টল তো পাইড্রয়েড 3 লিখে সার্চ দেওয়ার পরে আমরা অ্যাপটি পেয়ে গেলাম। আমার যেহেতু অলরেডি ইনস্টল করা আছে, তাই আমি আর ইনস্টল করছি না। তো পাইড্রয়েড অ্যাপটি ওপেন করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আমরা শুরুতেই পাইথনের কিছু বেসিক জিনিস দেখে নেই। তো আমরা আগে পাইড্রয়েড 3টাকে একটু দেখি। তো আমাদের এখানে যে বাটনটা রয়েছে, এটার মাধ্যমে আমরা কোনো নতুন ফাইল তৈরি করতে পারবো, পূর্বের ফাইল ওপেন করতে পারবো, সেভ করতে পারবো বা ফাইল ক্লোজ করতে পারবো। এখানে যে বাটনটা আছে সেটার মাধ্যমে আমরা রিঅ্যারেঞ্জ করতে পারবো। এখানের বাটনের মাধ্যমেও কিছু অপারেশন করা যায়। এবার যদি আমরা এইদিকে আসি, এখানে ইন্টারপ্রেটার, টার্মিনাল, এগুলো কি আমরা আস্তে আস্তে জানতে পারবো। পিপ রয়েছে, পিপের মাধ্যমে কোনো একটা প্যাকেজ ইনস্টল করতে হয়, আমরা বিস্তারিত জানবো এসবও। সেটিংসে বিভিন্ন ধরনের কৌশল আছে, তো আমরা আগে দেখি। তো শুরুতেই আমরা দেখব কিভাবে আমরা কোনো একটা প্রোগ্রামে কোনো কিছু দেখাতে পারি, মানে আমরা কোনো একটা লেখা দেখাতে পারি কিভাবে, সেটা আগে জেনে নেই। তো পাইথনে লেখা দেখানো খুবই সহজ। জাস্ট আমরা লিখব প্রিন্ট, এরপর আমরা জাস্ট দুটো ব্র্যাকেট দিব। এই ব্র্যাকেট দুটোর মাঝখানে আমরা যা কিছু লিখব তাই আমাদের প্রোগ্রামের আউটপুটে দেখাবে। যেমন আমরা এখানে লিখলাম 387। যদি আমরা এটাকে রান করি, তাহলে দেখা যাবে আমাদের প্রোগ্রামে 387 দেখানো হচ্ছে। এরপর যদি আমরা অন্য একটা সংখ্যা লিখি, যেমন 0 লিখলাম, তাহলেও আমাদের 0টাকে দেখাচ্ছে। এবার আমাদের এখন আমরা কোনো একটা লেখা দেখানোর চেষ্টা করি। যেমন আমি লিখলাম I am good at programming। এবার যদি আমরা এটাকে রান করি, আমরা একটা এরর পাবো। কারণ কি? কারণ হচ্ছে যখন আমরা কোনো একটা লেখা দেখাতে চাই, তখন অবশ্যই আমাদের এই লেখাটাকে কোটেশনের ভিতরে রাখতে হবে। এটা হতে পারে ডাবল কোট বা সিঙ্গেল কোট, যে কোনোটাই দেওয়া যেতে পারে। আমরা যদি এইবারে রান করি, তাহলে দেখা যাবে এই লেখাটা দেখাচ্ছে। দেখুন, আই এম গুড এট প্রোগ্রামিং লেখাটা দেখা যাচ্ছে। এই যে, এবার আমাদের কাজ হচ্ছে কিভাবে কোনো একটা ভ্যারিয়েবল আনা যায়। এখন আমরা ভ্যারিয়েবল কি সেটা সম্পর্কে জানতে চাই। ভ্যারিয়েবল কথাটাকে যদি আমরা একটু ভাঙি, তাহলে আমরা কি পাই? আমরা পাই ভ্যারি প্লাস অ্যাবল, অর্থাৎ যেটা ভ্যারি করতে পারে বা পরিবর্তিত হতে পারে, সেটাই হচ্ছে ভ্যারিয়েবল। এখন কোনো একটা ভ্যারিয়েবলের ভিতরে আমরা কোনো মান স্টোর করে রাখতে পারি। যেমন গণিতে আমরা যেমন এক্সের মান বের করি, এক্সের ভিতরে কোনো একটা মান রাখি, ওয়াই এর ভিতরে কোনো একটা মান রাখি, সেরকমই হচ্ছে এখানে আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব। ভ্যারিয়েবলের নাম আমরা যে কোনো নাম দিতে পারি। যেমন আমি যদি কোনো একটা ভ্যারিয়েবলের নাম দিই, যেমন এক্সাম্পল, তো এটার কোনো একটা ভ্যালু আমরা দিয়ে দিতে পারি। যেমন লেটস সে এটার মান আমরা দিলাম 314। এখন এই 314টাকে আমরা দেখাতে চাই, তখন আমরা কি করব? আমরা সিম্পলি প্রিন্ট লিখে এর ভিতরে আমরা এক্সাম্পলটা দিয়ে দেব। এখন বলুন তো, এখানে কি কোটেশন দিতে হবে? দিতে হবে না। এর কারণ হচ্ছে এক্সাম্পল হচ্ছে একটা ভ্যারিয়েবলের নাম। ভ্যারিয়েবলের নামের ক্ষেত্রে আমরা কোটেশন দিই না। যদি আমরা এই কোডটা রান করি, তাহলে দেখা যাবে 314 দেখাচ্ছে। দেখুন, প্রথমে আই এম গুড এট প্রোগ্রামিং লেখার পরে 314 এসেছে। কিন্তু যদি আমরা এক্সাম্পল লেখাটাকে
কোটেশন মার্কের ভিতরে দিয়ে দিই, তার মানে হচ্ছে এটা তখন একটা স্ট্রিং হিসেবে বা একটা লেখা হিসেবে গণিত হবে এবং এক্সাম্পল লেখাটা শো করবে। দেখুন এখানে আই এম গুড অ্যাট প্রোগ্রামের পরে এক্সাম্পল দেখাচ্ছে, এক্সাম্পলের মান কিন্তু দেখাচ্ছে না। তাই ভেরিয়েবলের নামের ক্ষেত্রে আমরা কোটেশন দিব না। এরপর দেখা যাক কিছু ডাটা টাইপ সম্পর্কে। ডাটা টাইপ হচ্ছে কোনো একটা ডাটা আমরা কোনভাবে রাখছি বা কোন ধরনের ডাটা রাখছি। যেমন আমরা এখানে প্রথমে দেখেছি লেখা আছে, সংখ্যা আছে, তারপরে আমাদের পূর্ণ সংখ্যা, দশমিক সংখ্যা থাকতে পারে, আবার আরও কমপ্লেক্স টাইপের ডাটা টাইপ থাকতে পারে। যেমন আমরা তো দেখিয়েছি এক্সাম্পল লেখাটা আছে, এটার ভেতরে আমরা একটা পূর্ণ সংখ্যা রেখেছি। পূর্ণ সংখ্যাকে বলা হয় ইন্টিজার, আইএনটি ডাটা টাইপ, ইন্টিজার ডাটা টাইপ। এছাড়াও আমরা অন্যান্য ডাটা টাইপ আনতে পারি। যেমন আমি যদি একটা ভেরিয়েবল বলি নেম ইকুয়াল টু আমরা যদি লিখি ডক্টর স্ট্রেঞ্জ, তাহলে দেখুন নেমের ভিতরে আমরা ডক্টর স্ট্রেঞ্জ লেখাটাকে রেখেছি। লেখাকে বলা হয় স্ট্রিং। এরপর আমরা সংখ্যারই আরও একটা জিনিস দেখি, যেমন টাকা নামে একটা ভ্যারিয়েবল নিয়ে আমরা যেমন এখানে লিখলাম 33.44, এটা হচ্ছে এক ধরনের দশমিক সংখ্যা, তাই বা ফ্লোটিং পয়েন্ট নাম্বার, এটার ডাটা টাইপ হচ্ছে ফ্লোট। অন্যান্য ল্যাঙ্গুয়েজে যেমন ডাটা টাইপটা আগে থেকে বলে দিতে হয়, পাইথনে ডাটা টাইপ বলে দিতে হয় না, এটা অটোমেটিক ডাটা টাইপ নির্ধারণ করে নেয়। এছাড়া যদি আমরা আর কিছু ডাটা টাইপ দেখতে চাই, যেমন আরেকটা বহুল ব্যবহৃত ডাটা টাইপ হচ্ছে বুলিয়ান ডাটা টাইপ। বুলিয়ানের মাধ্যমে কোনো একটা কিছু সত্যি না মিথ্যা এটা প্রকাশ করা হয় জাস্ট। যেমন ইজ হি হিয়ার, এই ভ্যারিয়েবলটা আমরা লিখলাম ট্রু। এটা হচ্ছে একটা ডাটা টাইপ হয়ে গেল, যেটাকে বলা হয় বুলিয়ান ডাটা টাইপ। এবং মনে রাখতে হবে বুলিয়ান ডাটা টাইপে পাইথনের ক্ষেত্রে টি বড় হাতের হবে এবং ফলস লিখলে এফ বড় হাতের হবে। এছাড়াও আরও কিছু ডাটা টাইপ রয়েছে, যেমন লিস্ট, টিউবল, সেট, ডিকশনারি, ডাটা স্ট্রাকচার, মূলত এগুলো এইসব। এবার আমরা দেখি ইনপুট। এতক্ষণ পর্যন্ত আমাদের যে প্রোগ্রামটা রয়েছে এটা জাস্ট শুধুমাত্র কিছু দেখাতে পারে, আমাদের থেকে নিয়ে কোনো কিছু করতে পারছে না, যার ফলে এটা ডাইনামিক হচ্ছে না। তাই আমরা কোনো কিছু ইনপুট নেব, আমরা কিছু বলবো, তার আগে আমরা কিছু ম্যাথমেটিক্যাল অপারেশন দেখি। যেমন আমরা যোগ করতে পারি, যেমন আমাদের যে এক্সাম্পল আছে, এক্সাম্পলের সাথে আমরা যদি টাকাটা যোগ করি তাহলে কী হবে, এই যে 314 এবং 33.44 এই দুটো যোগফল আমরা পাবো। দেখা যাক, এই যে 347.44 এসেছে। তেমন আমরা যোগ করতে পারছি, কিন্তু এখন আমরা চাই যে কোন সংখ্যা দুটো আমরা যোগ করব, এটা আমরা আগে থেকে বলে দিব না। ইউজার যেই সংখ্যা দিবে সেই সংখ্যা অনুযায়ী এখানে যোগ করা হবে। তো তার জন্য আমরা এখানে ইনপুট লিখি, তার জন্য আমরা একটা ফাংশন ব্যবহার করি, সেটা হচ্ছে ইনপুট। এবং এই ইনপুটের ভিতরে আমরা যদি কিছু লিখি সেটা আমাদের শো করবে, তারপরে আমরা ইনপুট দেবো। যেমন আমরা এখানে লিখলাম ইন্টার ফার্স্ট নাম্বার, এখানে আমরা ইনপুট দিই ইন্টার সেকেন্ড নাম্বার। আমরা উপরে লিখে দিই যে আমরা একটা যোগফল বের করব, তাই আমরা উপরে লিখলাম যোগফল বের করি। তো আমরা যখন এই কোডটাকে রান করি তাহলে কি হয় দেখা যাক। আমাদের কাছে একটা নাম্বার চেয়েছে, আমরা লিখলাম 9,
দিয়ে এন্টার চাপলাম। এখন আমাদের আরেকটা নাম্বার চেয়েছে, যেমন আবার এখন দিলাম 5। এখন আমরা যদি এন্টার দিই দেখা যাচ্ছে 95 দেখাচ্ছে, কিন্তু কেন এরকম হলো? 9 আর 5 যোগ করলে তো 95 হওয়ার কথা না। এখন আমরা দেখি আমাদের প্রোগ্রামে কি সমস্যা আছে। এখন মূলত কথা হচ্ছে আমরা যখন দুটো স্ট্রিংকে যোগ করি তখন দুটো স্ট্রিং যোগ হয়ে যায়, এবং আমরা যখন দুটো সংখ্যার মাঝখানে যোগ চিহ্ন দেই তখন আমাদের সংখ্যা দুটো ম্যাথমেটিক্যালি যোগ হয়। আমাদের যে ইনপুট ফাংশনটা রয়েছে সেটা স্ট্রিং ডাটা টাইপ ক্যারি করে ডিফল্টভাবে, অর্থাৎ আমরা যা কিছুই একে দিই না কেন সেটাকে সে স্ট্রিং বা টেক্সট ভাবে, এটাকে আমাদের সংখ্যায় রূপান্তর করতে হবে। তার জন্য আমরা লিখব এটাকে ইন্টিজার বা পূর্ণ সংখ্যায় যদি আমরা রূপান্তর করি, আমরা এখানে int ফাংশন ব্যবহার করব। এটার ক্ষেত্রেও আমরা তাই করব। এখন যদি আমরা আমাদের কোডটাকে রান করি তাহলে কি হয় দেখা যাক। এখানে লিখলাম 9, এখানে লিখলাম 6, দেখুন আমাদের কিন্তু 15 চলে এসেছে। আমরা যদি আবার কোডটাকে রান করি, যেমন আমরা অনেক বড় একটা সংখ্যা লিখলাম, আমরা এখানে আরেকটা বড় সংখ্যা লিখলাম, এই দুটোর যোগফলও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তো ইনপুট আমরা পেলাম। এরপর হচ্ছে অপারেটর। অপারেটর ভিতরে আমাদের যেমন এখানে যোগ আছে, আমরা বিয়োগ দিতে পারি, গুণ করতে পারি, ভাগ করতে পারি, তারপরে আমরা রিমাইন্ডার নিতে পারি। রিমাইন্ডার হচ্ছে যদি এক্সাম্পলকে টাকা দিয়ে ভাগ করা হয় তাহলে যে ভাগ শেষটা থাকবে সেটা। এবং আরেকটা ভাগ আছে, সেটা হচ্ছে এইভাবে লেখা হয় এবং এক্ষেত্রে কোনো দশমিক আসে না, এটা হচ্ছে ইন্টিজার ডিভিশন। এক্ষেত্রে ভাগফলে যদি দশমিক থাকেও তারপরে শুধু পূর্ণ সংখ্যা আসে। যে আমরা এখানে প্লাসটাই দিয়ে রাখি। এরপরে আমরা ইফ এলস কন্ডিশন সম্পর্কে জানব। ইফ এলস কন্ডিশন হচ্ছে যখন আমরা কোনো একটা কিছু সত্যি না মিথ্যা সেটার ভিত্তিতে কোনো সিদ্ধান্ত নেই। যেমন ইফ আমরা লিখলাম, যেমন এক্সাম্পল ইকুয়াল টু টাকা। যদি এক্সাম্পল এবং টাকার সমান হয় তাহলে আমরা কোনো একটা কিছু আউটপুট দিতে চাই, সেটা হচ্ছে প্রিন্ট ইকুয়াল। আর যদি সমান না হয় তাহলে কি হবে? তখন আমরা এলস স্টেটমেন্টের মাধ্যমে লিখব। তখন হবে প্রিন্ট নট ইকুয়াল। বলুন তো এখানে কি কোনো ভুল আছে? হ্যাঁ, ভুল আছে, কারণ আমরা স্ট্রিংটাকে কোটেশনের ভিতরে দেইনি। আমরা স্ট্রিংকে কোটেশনের ভিতরে দিয়ে দেই। এবার যদি আমরা আমাদের কোডটাকে রান করি তখন আমরা এক্সাম্পলটাকে সেট করলাম 78, পরেরটাও আমরা 78 যদি দেই আমাদের যোগফল দেখাচ্ছে, তারপর আমাদের লেখা আসলো ইকুয়াল। ঠিক আছে, কারণ ফার্স্ট এবং সেকেন্ড নাম্বার সমান এসেছে। এখন আমরা যদি ফার্স্ট এবং সেকেন্ড নাম্বার সমান না দেয়, যেমন এটা 3 এবং এটা 5 দিই, তাহলে লেখা আসলো নট ইকুয়াল। তার মানে মাধ্যমে আমরা ইফ এলস কন্ডিশনটা বুঝতে পারলাম। এবার হচ্ছে লুপ। বিভিন্ন ধরনের লুপ রয়েছে। পাইথনে দুটো লুপ হচ্ছে হোয়াইল লুপ এবং ফর লুপ। আমরা আগে ফর লুপটা দেখি। ফর লুপের মাধ্যমে আমরা কোনো ইটারেটরের এলিমেন্টগুলোকে একটা একটা করে আনতে পারি। যেমন আমাদের যে স্ট্রিং রয়েছে এটা হচ্ছে একটা ইটারেটর। তো আমরা লিখি ফর কোনো একটা ভ্যারিয়েবল আমরা নিলাম আই ইন, আমরা কোনটার মধ্যে ইটারেট করতে চাই। যেমন আমরা যদি নেইমের ভিতরে করতে চাই তাহলে আমরা লিখব নেইম।
তারপরে আমাদের আই মানে হচ্ছে প্রতিবারে এই নেইমের এক একটা ক্যারেক্টার আসবে। যেমন আমরা যদি আইটাকে প্রিন্ট করি তাহলে আমরা বুঝতে পারবো। আমরা এগুলো দিলাম, দেখুন DOCTOR STRNG, এই যে ক্যারেক্টারগুলো আলাদা আলাদাভাবে প্রিন্ট হচ্ছে। এর মাধ্যমে আমরা ফর লুপটা পেলাম। এবং হোয়াইল লুপ হচ্ছে কোনো একটা কন্ডিশন যতক্ষণ চলমান থাকে ততক্ষণ লুপটা চলতে থাকে। আমরা সংক্ষেপে আলোচনা করার জন্য হোয়াইল লুপটাও একটু দেখে নিই। আমরা পুরোটাকে কেটে ফেলি। যেমন আমরা লিখলাম একটা হোয়াইল লুপ, while a is less than 0 print হাই, অর্থাৎ যতক্ষণ এ 0-র চেয়ে ছোট থাকবে ততক্ষণ সে হাই বলবে। এখন আমরা এর একটা মান দিয়ে নেই, যেমন এর আমরা মান দিলাম -4। এখন বলুন তো এর মান কি সবসময় 0-র চেয়ে ছোট থাকবে? হ্যাঁ, 0-র চেয়ে ছোট থাকবে। -4 তো কোনো পরিবর্তন হচ্ছে না। তাই আমরা যদি এটা লিখি, ও অসীম সংখ্যক বার হাই লিখতেই থাকবে। তাই আমরা প্রবলেমটাকে অন করি। এখন আমরা কিভাবে এটাকে 0-র সমান বা 0-র চেয়ে বড় করতে পারি? এর জন্য আমরা এটাকে প্রতিবার লুপের মধ্যে 1 যোগ করে দিই। এর জন্য আমরা লিখব এ হচ্ছে এ এর চেয়ে 1 বেশি। তো এভাবে যদি আমরা দেখা গেল আমাদের 4 বার হাই লাগে, আমাদের এর মান 0 হয়ে যাচ্ছে। এটা হচ্ছে হোয়াইল লুপ। এরপরে আমরা ফাংশন সম্পর্কে জানব। তো ফাংশন হচ্ছে একটা মেশিন। গণিতের যে ফাংশন আছে সেই ফাংশনের মতোই এটা। এক্ষেত্রে আমরা কোনো একটা সংখ্যা বা কোনো একটা ভ্যালুর উপর বেশ কিছু অপারেশন করতে পারি। যেমন আমরা একটা ফাংশনের উদাহরণ দেখি। ফাংশনের ক্ষেত্রে আমরা পাইথনের ডেফ কিওয়ার্ডটা ইউজ করি। এবার আমরা একটা ফাংশন লিখব, যেমন আমরা একটা ফাংশন লিখি মেশিন। এই ফাংশনটাকে আমরা যদি দেখি, ফাংশনটার মধ্যে আমরা হয়তো লিখলাম যে প্রিন্ট 8, প্রিন্ট 9। এখন যদি আমরা এটাকে রান করি দেখা যাবে যে কিছুই রান হচ্ছে না, কোনো আউটপুট আমরা পাচ্ছি না। এর কারণ হচ্ছে ফাংশনে আমরা জাস্ট কাজের প্রসিডিওরগুলো দিয়ে দিই, কিন্তু ফাংশনটাকে যতক্ষণ না কল করা হবে ততক্ষণ তো কাজ করবে না। তাই আমরা একটা কাজ করি, ফাংশনটাকে আমরা কল করে দিলাম। জাস্ট আমরা ফাংশনকে কল করার জন্য ফাংশনের নামটা লিখব, জাস্ট দুটো ব্র্যাকেট দিয়ে দেব। তাহলে আমাদের ফাংশনটা কল করা হয়ে গেল এবং 8 এবং 9 আমরা দেখতে পেয়েছি। তো এভাবেই ফাংশনটা কাজ করে। তো এবার আমরা দেখি ফাংশনটা কিভাবে আর্গুমেন্ট দেওয়া যায়। আর্গুমেন্ট হচ্ছে কোনো ভ্যালুর উপরে আমরা কাজ করব। যেমন এ এবং বি যদি দেই আমি, এবং আমি বলি যে এ এবং বি এর যোগফলটা প্রিন্ট করো, তোমরা এখানে লিখব প্রিন্ট প্লাস বি। তোমরা এখানে তাই এবং বি এর মান দিয়ে দিতে হবে আমাকে। মানে আমি যদি 6, 7 দিই তাহলে 6 এবং 7-এর যোগফলটা দেখা যাবে 13। আবার যদি আমরা এখানে ভ্যালু চেঞ্জ করে দিই, যেমন এখানে যদি আমরা 89, 87 দিই, সেক্ষেত্রেও কিন্তু আমরা 176 পাচ্ছি, যেটা হচ্ছে এদের যোগফল। তো আমরা ফাংশন সম্পর্কে জানলাম। এবার আমরা লিস্ট সম্পর্কে জানি। লিস্ট হচ্ছে এক ধরনের ডাটা স্ট্রাকচার যেখানে কতগুলো ভ্যালু থাকে। তো আমরা একটা লিস্ট ডিক্লেয়ার করার জন্য লিস্টের একটা নাম দিলাম, এবং লিস্ট ডিক্লেয়ার করার জন্য আমাদের থার্ড ব্র্যাকেট ব্যবহার করতে হয়, এবং এটার মাধ্যমে আমরা কমা দিয়ে এলিমেন্টগুলোকে লিখি। তো আমরা এখন একটু প্রিন্ট করে দেখি। প্রিন্ট এ, এটাকে আমরা রান করলে
আমরা এই লিস্টটাকে দেখতে পেলাম। এখন লিস্ট হচ্ছে একটা ইটারেটর স্ট্রিংয়ের মতো, কিন্তু এর মধ্যে পার্থক্য হচ্ছে স্ট্রিংয়ের এলিমেন্টগুলোকে চেঞ্জ করা যায় না, কিন্তু এই লিস্টের এলিমেন্টগুলোকে চেঞ্জ করা যায়। এবং একটা লাস্ট বিষয় দিয়ে আমরা আমাদের এই টিউটোরিয়ালটা শেষ করব, সেটা হচ্ছে কমেন্ট। কমেন্ট কি? কমেন্ট হচ্ছে যখন আমরা কোড লিখি তখন যাতে অন্যান্য ডেভেলপাররা বা আমরা নিজেরাও পরবর্তী সময় আমাদের কোড বুঝতে পারি, তাই কিছু লেখা লিখে দেওয়া। এগুলো ইন্টারপ্রেটার দ্বারা রান হয় না, অর্থাৎ আমাদের মূল প্রোগ্রামের অংশ না। যেমন আমরা যখন একটা হ্যাশ সাইন আমরা দেই, তারপর আমরা যদি লিখি কোনো একটা কিছু, দিস ইজ আ কমেন্ট, তো এটা আমাদের প্রোগ্রামের উপরে কোনো প্রভাব ফেলবে না। এই দেখুন, এটা হচ্ছে একটা কমেন্ট, এবং এটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট। এবং আমরা যদি মাল্টি লাইন কমেন্ট লিখতে চাই, সেক্ষেত্রে আমরা 3টা